রাগে ফোঁসফোঁস করছে সায়না। ভালোবাসা লজ্জাজনক? তাহলে কি প্রেম হতে পারে না? হতেই পারে প্রেম। ভালোবাসাকেও আমি লজ্জাজনক বলি না। লজ্জাজনক বলি সেই কাজকে যা অনৈতিক, অবৈধ। আমার এবং নীলার কমন ফ্রেন্ডস এবং পারিবারিকভাবে পরিচিত অনেক। আজকে যদি আমার শালিকার বান্ধবী একজন এসে তাকে জিজ্ঞেস করে, কিরে, তোর দুলাভাই নাকি হাঁটুর বয়সী মেয়ের সঙ্গে প্রেম করে, তোর বোনের সংসার টিকবে না মনে হয়। সেটা তার জন্য কতটা কষ্টের আর কতটা লজ্জার সেটা বুঝবার মতো বোধটুকু আপনি হারিয়ে ফেলেছেন সায়না। আপনার পরিবার ও পরিচিতদের মাঝে কী ধরনের আলাপ হতে পারে সেটা ভাবতেও আমার আতঙ্ক হচ্ছে। আর আপনি সেটাকে কিভাবে ইগনোর করছেন সেটা আমার মাথায় কুলাচ্ছে না। আজকে যদি আমি ডিভোর্সি বা বিপত্নিক হতাম, কোনো ব্যাপার ছিল না একটা সম্পর্কে জড়ানো, কিন্তু আমি হ্যাপিলি ম্যারেড, সন্তানের বাবা। তার চাইতে বড় কথা, আমি আপনার ব্যাপারে ইন্টারেস্টেড না। আর হলেও আমি বাকি ফ্যাক্টরগুলো কখনোই অস্বীকার করতে পারতাম না। সুতরাং আপনি ব্যাড ইনফ্লুয়েন্স আমার জন্য। অন্যায় করতে উস্কাচ্ছেন আমাকে। এইবার রাগে ক্ষোভে বিষয়ে চোয়াল ঝুলে পড়ল সায়নার। এইভাবে রোহান ওকে বলল, খুব আদরের মেয়ে ওর বাবা মায়ের সায়না, সারা জীবন বাবা মায়ের কাছে যা চেয়েছে তাই পেয়ে এসেছে। আবার রূপসী হয়, বরাবর ছেলেরা ওর চাওয়ার কাছে নিজেদের সমর্পণ করে ধন্য হয়ে যায়। এটাই দেখে এসেছে। রোহানের ক্ষেত্রেও ভেবেছিল সেটাই হবে। ও চাইবে আর ওর চাওয়ার কাছে নতি স্বীকার করতেই হবে রোহানকে। পাশা যেভাবে উল্টে যাবে তা ওর কল্পনা তো ছিল না। এত দিকের বাস্তবতা, এতভাবে ভাববার কথা মাথাতেও আসেনি ওর, বা আসলেও তা এড়িয়ে গেছে রোহানের প্রতি অদম্য আকর্ষণে। কিন্তু রোহানের কথা তখনও শেষ হয়নি। আমি আরও বলেছি আপনি অভদ্র। আমি আমার বাকি কলিগদের মতো আপনাকেও এখন পর্যন্ত আপনি বলে সম্বোধন করছি, কিন্তু আপনি আমাকে তুমি করে বলার আগে আমার অনুমতিটুকু পর্যন্ত চাননি। তার ওপর আমার নাম ধরে ডাকছেন। না কর্মক্ষেত্রে সিনিয়র হিসেবে, না বয়সের বিচারে কোনো লেহাজ রেখেছেন আপনি। আপনার ভালো লাগা না লাগা সেটা আপনার সমস্যা। আপনার কল্পনা জগতে আপনি কি করেন সেটা আমার দেখার বা জানার বিষয় না। কিন্তু বাস্তবে অবশ্যই আপনার আচরণে ভদ্রতার আড় থাকতে হবে। আপনার আর আমার মধ্যে কোনো সম্পর্ক গড়ে ওঠেনি যে আপনি অধিকার খাটাবেন। আর একটু আগে আপনি আমার স্ত্রীকে নিয়ে যে কথাটা বললেন সেটা চরম আপত্তিকর শুধু নয়, রীতিমতো কুরুচিপূর্ণ। একে তো আপনি তাকে চিনেনই না। যাকে চেনেন না তার সম্বন্ধে একটা খারাপ মন্তব্য করে ফেলাটা অত্যন্ত নীচ একটা কাজ। আর তাও এমন একজন সম্পর্কে আপনি বলছেন যে আমার অত্যন্ত প্রিয়, আমার ভালোবাসার মানুষ। সায়নার চোখ এবার আর বাধা মানল না। দুই চোখ ছাপিয়ে এলো জল। ওরই সামনে বসে ওরই ভালোবাসার মানুষ বারবার ওকে বলে যাচ্ছে যে সে অন্য কাউকে ভালোবাসে। কিভাবে মেনে নেবে ও? আর সেই মানুষের জন্য ওকে অপমান করতেও আটকাচ্ছে না রোহানের। রোহান কি একটিবারের জন্য ওর মনের অবস্থাটা বোঝান চেষ্টা করবে না? রোহান দেখল সায়নাকে কাঁদতে। ওর কোনো প্রতিক্রিয়া হলো কি না সেই কান্না দেখে সেটা বুঝতে দিল না ও। একটু চুপ করে বলতে লাগলো, আপনি সব জেনে বুঝে একজন মেয়ের সংসার নষ্ট করতে চাইছেন মিস সায়না। একটু ভেবে বলবেন কি যে একজন পুরুষ যদি একজন নারীকে নিয়ে ঘর বাঁধারই স্বপ্ন দেখে, তো এমন একজন নারীকে নিয়ে কেন ভাববে যে অন্যের ঘর ভাঙে? স্বেচ্ছায় যে এমন গৃহীত অপরাধের কথা চিন্তাও করতে পারে, তার সাথে জড়াবে একমাত্র আরেকজন কোনো বিকৃত চিন্তার মানুষ। রোহান চেষ্টা করছে নিজেকে নিয়ন্ত্রণ করতে, কিন্তু নীলাকে নিয়ে সায়না ওই রকম একটা মন্তব্য করায় মেজাজ হারিয়েছে ও। রাগ ঠান্ডা করতে পারছে না। নীলার সাথে ওর সম্পর্ক যেমনই হোক, স্ত্রী সে ওর বাচ্চার মা। বাইরের কেউ ওকে নিয়ে কোনো বাজে মন্তব্য করবে, ওর উপস্থিতিতে সেটা সে হতে দেবে না। নীলের ব্যাপারে এই দিক দিয়ে রোহান ভালোই পজিটিভ। ঘরের ভেতর দুজনের মারামারি খুনোখুনি যাই হয়ে যাক, তাতে বাইরের লোকের কি। জলে ভর্তি ঝাপসা দুই চোখ মেলে চাইল সায়না ওর দিকে। বলল, আর আমি যে আমার ঘর বাঁধার স্বপ্ন দেখেছি তোমাকে নিয়ে, তার কি হবে? আমি যে ভালোবাসি তোমাকে, আমি তো ইচ্ছে করে কিছু করিনি। এই অনুভূতি তো আমি নিজে থেকে নিজের মাঝে তৈরি করিনি। আমার ভালোবাসার কি কিছুই নাই? আমার এই আবেগের কোনো মূল্য নেই কি? আমার কি হবে? বহু কষ্টে নিজের বিরক্তি আর রাগটাকে নিয়ন্ত্রণে এনে মুখ খুলল রোহান।
আমাকে নিয়ে আপনার যে অনুভূতি সেটা ক্ষণিকের মোহমাত্র, বয়সের দোষও বলা চলে। মনের মানুষ খুঁজে পাওয়া বা কারো মনের মানুষ হয়ে ওঠা এত সহজ না সায়না। নিজেকে কিছু সময় দিন, ইট উইল পাস। যাকে নিয়ে ঘর বাঁধা আপনার ভাগ্যে লেখা আছে, তার দেখা পেলে এই সমস্ত কিছু ভুলে যাবেন। আর যদি এই আবেগ, এই অনুভূতি সত্যিও হয়, এর কোনো ভবিষ্যৎ নেই। সেটা আপনাকে বুঝতে হবে, কারণ এটা একপাক্ষিক, জোর করে কিছু হয় না সায়না। আমি এতটাও ছোট নই যে নিজের আবেগ, নিজের অনুভূতির ব্যাপারে বুঝবো না। তোমার চোখের মুগ্ধতা টের পাবো না। আই এম নট এ টিনেজার রোহান। এক্স্যাক্টলি সায়না, আপনি এতটাও ছোট নন যে টিনেজের রঙিন চশমা দিয়ে দুনিয়াটাকে দেখবেন। বাস্তবতা বোঝার বয়স হয়েছে আপনার, আর দুঃখজনক হলেও বাস্তবতাটা আপনার পক্ষে নেই। এটাই সত্যি। আপনার একটা কাজ কতগুলো মানুষকে এফেক্ট করতে পারে সেটা না বোঝার মতো ছোট আসলে আপনি নন। আপনার কথার উত্তরেই বলছি, মুগ্ধতা আর ভালোবাসা এক জিনিস না। সত্যিকারের ভালোবাসা মানুষের অধঃপতন ঘটায় না, বরং তাকে উঁচুতে নিয়ে যায়, সম্মানিত করে। আপনি যে করছেন সায়না, তাতে আপনি বাকিদের চোখে তো বটেই, এমনকি আমার চোখেও নিজেকে টেনে নেওয়াচ্ছেন। চোখের জলে আগুন জ্বলছে সায়নার, দাঁতে দাঁত চেপে বলল মিস্টার রোহান। এমনভাবে কথা বলছেন আপনি যেন আপনি আর আপনার স্ত্রী একেবারে রোমিও জুলিয়েট অথবা লায়লা মজনুর জুটি। একজন একজনের জন্য মরে যান একদম। দুনিয়ার কোনো কিছুই আপনাদের প্রেমে ব্যাঘাত ঘটাতে পারে না। প্রেমে ভাসতে ভাসতে একদম সম্মানের শিখরে পৌঁছে গেছেন। ইচ্ছে করে এবার তুমি থেকে আপনিতে সম্বোধনটাকে বদলে দিল সায়না, যাতে রোহান ওর ক্ষোভটা বুঝতে পারে। পুরো একটা মিনিট সায়নার দিকে চেয়ে ওকে দেখলো রোহান স্থির শীতল দৃষ্টিতে। তারপর বলল, সায়না, আপনার কাছে প্রেম মানে কাঁধে মাথা রেখে চা খাওয়া আর বৃষ্টি দেখা হতে পারে, কদম আর বেলি ফুলের বিনিময়ে হতে পারে। হ্যাঁ, প্রেমের প্রকাশ প্রয়োজন, কিন্তু প্রেম কখনোই সম্পূর্ণ হয় না যদি সেখানে বিশ্বাস, আস্থা এবং সম্মান না জুড়ে থাকে। আমাদের কাছে প্রেম মানে দায়িত্ব, নির্ভরতা, সততা এবং অবশ্যই সম্মান। আমার আর নীলার প্রেমটা খুব সাধারণ। আপনার কথা মতো রোমিও জুলিয়েট বা শিরিন ফরহাদের প্রেম না, বরং রাগারাগি, দুইজন একমত না হতে পেরে প্রচণ্ড ঝগড়াঝাটি, অভিমান, অসন্তুষ্টি এবং অপ্রাপ্তি দিয়ে ভরা একটা সম্পর্ক। কিন্তু যা আমাদের এতগুলো বছর একসাথে রেখেছে তা হলো সন্ধানাতীতভাবে একে অন্যের মঙ্গল চাওয়া, দুজন দুজনের পরম নির্ভরতার আশ্রয় হওয়া। আমাদের একজন মরে গেলে আরেকজন মরে যাওয়ার কথা মাথাতেও আনবে না, কারণ আমাদের দায়িত্বের পরিধি অনেক বড়। সেখানে আমাদের সন্তান থেকে শুরু করে মা, বাবা, ভাই বোন অনেকে জড়িত। আর তাই আমরা একজন মরলে নিশ্চিন্তেই মরতে পারবো, এটা জেনে যে আরেকজন আছে আমার ফেলে রাখা কাজগুলো শেষ করার জন্য। সে থাকতে আমার বাকি আপনজনেরা আকুল পাথারে পড়বে না। সেই সাথে আছে আমাদের একে অন্যের প্রতি শ্রদ্ধাবোধ। নীলা আমার স্ত্রী হওয়ার বাইরেও একজন স্বয়ংসম্পূর্ণ মানুষ, যাকে আমি চিনি একজন সৎ, দায়িত্বশীল, অসম্ভব দয়ালু এবং প্রখর ব্যক্তিত্বময়ী একজন মানুষ হিসেবে। সে আমার স্ত্রী, আমার সন্তানের মা এবং সর্বোপরি আমার অকৃত্রিম বন্ধু। আমি চোখ বন্ধ করে যাকে নিয়ে কথা বলতে পারি, যে আমার যে কোনো সমস্যায়, যে কোনো বিপদে তাকে আমি পাশে পাবো। বাহ রোহান, আপনার স্ত্রীকে তো একেবারে অতি মানবী বানিয়ে দিলেন আপনি। তাই এত এত যে সমস্ত নীতির বাণী ঝাড়ছেন, আপনার স্ত্রী জানেন তো যে আপনি এখন এখানে আমার সাথে? জানেন উনি আমার ব্যাপারে আজকের দিনটা আসার আগে আমার প্রতি আপনার যে প্রশ্রয় ছিল সেটা উনি জানেন তো? আজ অফিস শেষে বিকেলটা যে আমার সাথে কাটাচ্ছেন সেটা জানা আছে তো ওনার? ফোঁস করছে সায়না। বাঁকা হাসলো রোহান। টেবিলের ওপর থাকা ওর মোবাইলটা তুলে নিল হাতে। ছোট্ট একটা টেক্সট করতে দেখা গেল ওকে। সায়না এই সময়টুকু অপেক্ষা করলো। রোহান মোবাইলটা আবার টেবিলের ওপর রেখে দিতেই আবার ফোঁস করে উঠল। কি হলো? জবাব দিলেন না আমার কথার? এত এত ফুটানি কই গেল এখন? সততার বলচাল নেই হয়ে গেল নাকি? সায়না, আমার ধারণা মতে আমি কখনই আপনাকে কোনো প্রশ্রয় দেইনি, না আপনার সাথে কোনো প্রেমের অভিনয় করেছি, না আপনার আবেগ নিয়ে খেলেছি। আপনার প্রতি আমার আবেগ কখনই ছিল না, আর না আমি কোনো রকম আবেগ দেখানোর চেষ্টা করেছি। যে আমি চেষ্টা করেছি তা হলো আপনার মনের অবস্থাকে সহানুভূতির সাথে বোঝাতে, এবং আজকে স্বীকার করতে দ্বিধা করছি না যে আমি ভুল করেছি। আপনার প্রতি আমার সিম্প্যাথিটাকে
আপনি ভুল বুঝেছেন আমার দুর্বলতা ভেবে। এখানে আমি আপনার দোষ দেব না। এই দোষটা আমি নিজের উপর নিচ্ছি। নিশ্চয়ই আমার আচরণে বা ব্যবহারে এমন কিছু ছিল যাতে আপনি ভুল বুঝেছেন। আপনার বয়স কম, আপনার ভুল হতে পারে। আমার তো তা নয়। সুতরাং আমার হয়তো আরও ম্যাচিউর আচরণ করা উচিত ছিল আপনার সাথে। আমি সেই জন্য আপনার কাছে দুঃখ প্রকাশ করছি। দুঃখ প্রকাশ মাই ফুট। দুঃখ প্রকাশ দিয়ে আমি কি করব? ধুয়ে পানি খাবো? আরও কিছু বলতো শায়না। হাত তুলে থামিয়ে দিল রোহান। অযথা রিয়াক্ট করছেন শায়না। আপনি নিজেও জানেন আমি সত্য বলছি। শুনুন শায়না, আমি জানি পুরুষ মাত্রই খুব দ্রুত একের অধিক নারীতে আকৃষ্ট হতে পারে। এটা পুরুষের স্বভাবের অন্তর্গত। কিন্তু পৃথিবীর সমস্ত পুরুষই যে লালসার কামনার বশ হবে তা তো না। কিছু পুরুষ থাকে যারা শুধুমাত্র নিজের চাহিদা আর নিজের স্বার্থের বাইরেও নিজের পরিবারকে বেশি গুরুত্ব দেয়। যেমন আমি, মিস্টার রোহান আহমেদ। আপাদমস্তক একজন ফ্যামিলি ম্যান শায়না। আমার কাছে আমার যে কোনো চাহিদার আগে প্রাধান্য পায় আমার পরিবার। আপনি টেক্সটে যে সমস্ত রোমান্টিক সিনারিও বর্ণনা করেছেন, বারান্দায় বসে দুইজন ধোয়া ওঠা কাপে চা খাওয়া, তাও আবার এক কাপ থেকে, আমার বাস্তবতাটা সেখানে অন্যরকম। আমি আর আমার ওয়াইফ যখন বারান্দায় বৃষ্টি বিলাস করতে বসি 2 কাপ চা নিয়ে, হৈ হৈ করতে করতে আমার 2 ছেলেমেয়ে সেখানে এসে উপস্থিত হয়। ছেলে আবার গিয়ে আমাদের সাথে একসাথে আমাদের মতো করে খাবে বলে নিজের আর ছোটো বোনের জন্য 2 কাপ হট চকলেট বানিয়ে নিয়ে আসে। তারপর শুরু হয় তার বন্ধু বান্ধব আর স্কুলে আসা নতুন বান্ধবীর গল্প, নয়তো ক্রিকেটের আলাপ। আর মেয়ে তখন মায়ের গলা জড়িয়ে মায়ের গায়ে লেপ্টে বসে নিজের কবিতার খাতা দেখাতে ব্যস্ত। ট্রাস্ট মি, এইমাত্র যে সিনটা বললাম সেটা আমার পরিপূর্ণতার দৃশ্য। এই সিন ছাড়া আমি অসম্পূর্ণ এবং সেই সিনে আপনার কোনো স্থান নেই। ভাবার চেষ্টা করে দেখুন এখানে আপনি নিজেকে কোথাও খুঁজে পান কি না। খুব ভালো করে চিন্তা করে দেখুন আপনি চাইলেও আমার 2 ছেলেমেয়ে এবং আমাকে সাথে নিয়ে এমন একটা দৃশ্য আনন্দ এবং ভালো লাগা নিয়ে চিন্তা করে উঠতে পারছেন কি না? পারবেন না। আপনি যখন ভাবছেন অফিস থেকে ফেরার পথে আমি বেলি ফুলের মালা নিয়ে ফিরবো আপনার জন্য, আমি তখন ফিরছি অফিসে সেমিনারে দেওয়া স্ন্যাক্সের প্যাকেট, চিকেন প্যাটিস আর সন্দেশ নিয়ে, নিজে না খেয়ে। প্যাটিস পছন্দ করে আমার মেয়ে আর সন্দেশ খাবে আমার ছেলে। এমন না যে আমি নিজে তাদের কিনে খাওয়াতে পারি না, কিন্তু এই ঘরে নিয়ে ফেরাটুকুর মধ্যেই পরিবারের আবেদন। আপনি আমার অবসরের পুরো সময় চাইবেন নিজের জন্য, আর আমি সেখানে আমার আব্বা আম্মার সাথে দেশের জমিজমা থেকে শুরু করে ন্যাশনাল ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে দীর্ঘক্ষণ আলাপ করব। আপনার মস্তিষ্ক আমাকে নিয়ে ব্যস্ত, সেখানে ওরা কেউ না। আর আমার মস্তিষ্ক আমার ফ্যামিলি ছাড়া আর কিছু নেই, সেখানে আপনি কেউ না। আমি আপনার জন্য আমার এই তৃপ্তি, এই সন্তুষ্টি, এই আনন্দ অস্বীকার করতে পারবো না। আর আমার স্ত্রীর সাথে আমার কেমিস্ট্রি কেমন এই বর্ণনা করে আপনাকে আমি আরও অপমানিত বা আহত কোনোটাই করতে চাই না। চম্পাকলির মতো সুদৃশ্য আঙ্গুলগুলো দিয়ে নিজের মুখ চেপে ধরেছে শায়না, যাতে কান্নার আওয়াজ জোরে বের হয়ে সকলের দৃষ্টি আকর্ষণ না করে। কিন্তু অনেকেই এখন অবাক আর কৌতূহলী দৃষ্টিতে ঘুরে ঘুরে দেখছে ওদের 2 জনের দিকে। একটা সুন্দরী সুসজ্জিত তরুণী আর একজন মাঝবয়সী লোক কোন সম্পর্কের সূত্র ধরে এখানে বসে আছে, কি তাদের আলোচনার বিষয়, আর কেনই বা এই আকুল হয়ে কান্না? মানুষের মনে প্রশ্ন জাগাতে এই বিষয়গুলো যথেষ্ট। ঘাড় না ঘুরিয়েও রোহান বুঝতে পারছে আশেপাশের টেবিলে আলোচনা হচ্ছে ওদের নিয়ে। কিন্তু নিরুপায় হেসকি তুলে কাঁদতে কাঁদতে চাপা স্বরে শায়না বলল, আমি সহ্য করতে পারছি না রোহান। কি করে বলছো যে তোমার জীবনে আমি কেউ না? আমি কিভাবে বাঁচব? আমি যে আমার পুরো জীবনটা, আমার পুরো পৃথিবীটাকে তোমার নামে করে দিয়েছি। তোমার কি একটু মায়া হচ্ছে না আমার জন্য? ক্লান্ত কণ্ঠে রোহান বলল, আপনি ভাবুন মায়া হওয়ার কথা কি না। একে তো আমাকে উত্ত্যক্ত করে ফেলেছেন এতগুলো দিন ধরে, এতবার এতভাবে বুঝিয়েও আপনাকে আমি থামাতে পারিনি। এই বলে যে আমি আপনার ব্যাপারে ইন্টারেস্টেড না। আমার 24 ঘন্টা আপনি আমাকে রীতিমতো আতঙ্কে ছুটিয়ে বেরিয়েছেন। আজকে যখন কথা বলতে আসলাম তখনও কি আপনি একটু ভদ্র আচরণ করতে পারতেন না? আর তা না করে আপনি নিজের সাথে আমার স্ত্রীর একটা বিশ্রী তুলনা টেনে আনলেন। বলতে বাধ্য হচ্ছি, আপনি যে তার বয়স নিয়ে মন্তব্যটা করলেন, আপনার নিজের বয়সকে কোনোদিন বাড়বে না বলে আপনার ধারণা, আর আমার স্ত্রীকে আপনার কাছে বয়স্ক মনে হচ্ছে, তাহলে আমাকে কি আপনার কাছে কচি খোকা বলে মনে হচ্ছে?
আশেপাশের লোকজনকে চমকে দিয়ে 2 হাতে টেবিল চাপড়ে প্রায় চিৎকার করে প্রশ্ন করল সায়না, হ্যাঁ আমি তুলনা করছি। আমি জানতে চাই যে কী আছে ওর মধ্যে যে আমার মধ্যে নেই। টেবিলের ওপর কুনুই রেখে 2 হাতের আঙুল দিয়ে কপালের 2 পাশ চেপে ধরল রোহান। মাথা দপদপ করছে ওর। শান্তভাবেই বলল, সরি কিন্তু আমাকে বলতেই হলো। ওর সাথে আপনার সবচেয়ে বড় পার্থক্যটা হলো ব্যক্তিত্বের। আপনি এই মুহূর্তে যে আচরণগুলো করছেন তা ব্যক্তিত্বহীনের মতো। আজকে যদি আমি কোনোভাবে ওর প্রতি আকর্ষণ হারিয়ে অন্য কারো ইন্টারেস্টেড হতাম, ও এক মুহূর্তের জন্য নিজের আত্মসম্মান কম্প্রোমাইজ করে আমার সঙ্গে থাকতো না। ও নিজের অবস্থান জানে। ও জানে যে ও কারো অল্টারনেটিভ হয়ে বাঁচতে আসেনি। ও ঠিক তাই যে আপনি নন মিস সায়না। ও দায়িত্বশীল একজন মানুষ যে আমার সংসারটা শুধু চালাচ্ছে না তা নয়, ওর নিজের বাবা মা ভাই বোনের প্রতিও তার দায়িত্বে কখনো ছেদ পড়তে দেখিনি আমি। আপনি কি করছেন আপনি দেখুন। আপনি যে ঘটনাগুলো ঘটাচ্ছেন, আমার কথা ছাড়ুন, না ভাবলেন আমার আর আমার পরিবারের কথা। আপনার নিজের পরিবারের ওপর এই ঘটনাগুলো কি প্রভাব ফেলবে আপনি সেটাও ভাবছেন না। এরপরে যদি জানতে চান কি আছে ওর কাছে যা আপনার কাছে নেই, তাহলে উত্তরটা হলো ওর কাছে আছে আমার 22টা বছর। স্তম্ভিত হয়ে বসে আছে সায়না। চোখের পানি গড়িয়ে পড়তেও ভুলে গেছে যেন ওর জীবনে এভাবে কখনো অপমান হয়েছে বলে ও মনে করতে পারলো না। ও কি এতটাই অযোগ্য, এতটাই আত্মসম্মানহীন, এতটাই ভুলের সমুদ্রে ডুবে আছে ও? রোহান ওর ভালোবাসার মানুষ এভাবে এই কথাগুলো বলতে পারলো কি করে ওকে? ঠিক এই সময় যে দোকানের টেবিলে ওরা বসা, সেই দোকান থেকে একজন অল্প বয়সী ওয়েটার এসে দাঁড়ালো ওদের টেবিলের পাশে। সায়নার মাথায় কাজ না করলেও রোহান চট করে বুঝে গেল কেন এসেছে ছেলেটা এখানে। আশেপাশের লোকজন বিদ্রূপ হয়ে উঠেছে, ও টেরও পাচ্ছে একটা মেয়ে এভাবে উত্তেজিত হয়ে কাঁদতে কাঁদতে কথা বলছে। সকলে ধরে নিয়েছে যে রোহানই এমন কিছু ঘটিয়েছে যার জন্য মেয়েটার এই অবস্থা। দোকানের ভেতর থেকে নিশ্চয়ই কর্মীরাও খেয়াল করেছেন। এই কারণেই এগিয়ে এসেছে ছেলেটা সায়নার কোনো সাহায্য লাগবে কিনা দেখতে। ছেলেটা এসে জিজ্ঞাসা করলো, স্যার আপনাদের আর কিছু লাগবে? বলে একটু হাসলো। ও আপনার তো আপনাদের অর্ডারের কিছুই শেষ এখনও করেননি। এনিথিং রং স্যার? রোহান কিছু বলার আগেই একটা কর্তৃত্বপূর্ণ মহিলা কণ্ঠ ভেসে এলো ছেলেটার পেছন থেকে। রোহান তোর মিটিং শেষ? আমার কিন্তু কেনাকাটা শেষ। সায়না এক দৃষ্টে চেয়েছিল রোহানের দিকে। বিস্মিত হয়ে দেখল ক্ষণিকের জন্য যে উদ্বেগটা ফুটে উঠেছিল রোহানের চেহারায়, মুহূর্তেই সেটা কেটে গিয়ে স্বস্তি ফিরে এলো সেখানে। নরম হয়ে এলো চোখের দৃষ্টি। মহিলা কণ্ঠটা অনুকরণ করে ও তাকালো ওয়েটার ছেলেটার পেছনে। একই সাথে ঘুরে তাকালো ছেলেটাও। বিস্ময়ের চোখ বড় বড় হয়ে গেল সায়নার। স্মিত হেসে দাঁড়িয়ে আছে নীলা, পরনে গাঢ় সবুজ জামদানি, হাই নেক ব্লাউজ, 3/4 হাতা, ঈষৎ কোকড়া চুলগুলো আলতো খোপা করা কাঁধের কাছে, একটা কাঠের কাঁটা গুজে দেওয়া সেখানে, কপালে গাঢ় সবুজ ছোট একটা টিপ, কানে একটা বড় পান্না বসানো আয়তক্ষেত্র শেপের সোনার দুটো দুল, গলায় স্বর্ণের চেইনে বুকের ওপর ঝুলছে সে একই শেপের পান্না বসানো একটা লকেট, চোখে ভারী কালো ফ্রেমের চশমা, একে অন্যের ওপর চেপে বসা পাতলা 2 ঠোঁট, নুট শেডের ম্যাট লিপস্টিক, বা হাতে চামড়ার চিকন গাঢ় খয়েরি রঙের চামড়ার বেল্টের একটা ঘড়ি, ডায়ালটাও রেক্টুঙ্গুলার, আর বা হাতের অনামিকায় একটা হীরার আংটি, কাঁধে ঘড়ির বেল্টের মতোই ডার্ক ব্রাউন রঙের একটা বড় ব্যাগ, সেখানে উকি দিচ্ছে 2টো অফিসিয়াল ফাইল। বোঝাই যাচ্ছে রোহানের মতোই সে অফিস থেকে এসেছে। হালকা ঘাম কপালে, শান্ত চেহারায় ঈষৎ ক্লান্তি, সারাদিনের অফিসিয়াল হ্যাজার্ড সামলে আসার চিহ্ন, হাতের পায়ের ম্যানিকিউর করা নখে নেল পলিশ নেই এই মুহূর্তে, পায়ে ওই একই ডার্ক ব্রাউন রঙের সামান্য হিলের জুতো। 5 ফুট 5 প্রায় মহিলার উচ্চতা, কাঁধ গড়পড়তা ছেলেদের তুলনায় কিছুটা চওড়া। উচ্চতার পোক্ত গঠন এমনিতেই তাকে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ দিয়েছে। প্রথম দর্শনেই তার উপস্থিতির ওজন বুঝে যায় লোকে। হালকা মেদ শরীরে বেশ একটা সম্পূর্ণ সুখী গারস্থর ছাপ রেখে গেছে তার চেহারায়। প্রথম নজরে যে কথা মনে আসে মহিলাকে দেখলে তা হলো গোছালো, আত্মবিশ্বাসী, ঘরে এবং বাইরে কর্তৃত্বপরায়ণ একজন মানুষ তিনি। ভারী চশমার কাঁচ ভেদ করে নিজের ওপর ওই 2 চোখের দৃষ্টি পড়া মাত্র অনুভব করলো সায়না যে তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ ওই হালকা বাদামি মনির চোখের মালকিন। কান্না থেমে গেছে সায়নার। সামনাসামনি নীলাকে দেখছে এই প্রথমও।
চোখের কোণা দিয়ে দেখল রোহান উঠে দাঁড়িয়েছে নিজের অফিসের ব্যাগ নিয়ে। ঘুরে দাঁড়িয়ে মহিলাকে দেখে ওয়েটার ছেলেটাও একটু থমকে গেছে মনে হলো। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বলল, ম্যাম, আপনি কি ওনাদের সাথেই? চেয়ার দেবো আরেকটা? কিছু অর্ডার করবেন? শায়নার ওপর থেকে দৃষ্টি সরিয়ে ছেলেটার দিকে তাকালো নীলা। হাসলে দেখা গেল ডান দিকে একটা গজদন্ত ওর। বলল, না রে, আজকে এমন কিছু অর্ডার করব না। হাজব্যান্ডকে নিতে এসেছি, ওর কাজ হলে বাড়ি ফিরবো এবার। স্নেহ আর ব্যক্তিত্বের মিশেল কণ্ঠে ছেলেটা গলে গেল সাথে সাথেই। একটা মুহূর্তে একটা বাক্য যেন পুরো দৃশ্যটার পট ঘুরিয়ে দিল নীলা নিমিষে। টেনশন তৈরি হয়েছিল যেখানে ওর এমন সাবলীল উপস্থিতি, নিজের পরিচয় এবং রোহানের সাথে সম্পর্ক খোলাসা করে বলা, সব মিলিয়ে মুহূর্তেই যেন সেই টান টান ভাবটা সরে স্বাভাবিক হয়ে এলো পরিস্থিতি। উৎসাহী কিছু চোখ তখন ওদের দিকে। এরপরে আরও নাটক হয় কিনা তা দেখার প্রত্যাশায়, কিন্তু নীলার হাসিটাই যেন একটু আগের অস্বাভাবিকত্বটাকে ধুয়ে দিল পুরোটা। শায়না শুধু বোবা হয়ে চেয়ে রইল। একটু আগে রোহানকে একরকম চ্যালেঞ্জ করে জিজ্ঞাসা করেছিল শায়না যে নীলা জানে কিনা যে এই মুহূর্তে ওরা দুজন একসাথে। শায়না বুঝলো নীলা সবটাই জানে, শুধু না একসাথে এসেছেও এখানে ওরা। শুধু রোহানকে ওর সাথে কথা বলার সুযোগ করে দিয়ে অন্য কোথাও ছিল হয়তো এতক্ষণ। শায়না বুঝলো তখন টেক্সটটা রোহান নীলকেই করেছিল এখানে চলে আসার জন্য। এতক্ষণ পরে শায়না যেন পুরোপুরি হেরে গেল। ঝুরঝুর করে ভেঙে পড়ল ওর সমস্ত আশা, স্বপ্ন, জেদ। রোহান উঠে দাঁড়ালেও ও বসেই রইল মাথা নিচু করে। অনুভব করছে যে নীলার দৃষ্টি ফিরে এসেছে ওর ওপর, কিন্তু ওর আর মুখ তুলে তাকাতে ইচ্ছে করলো না। টপ টপ করে গড়াচ্ছে দু চোখের পানি। রোহান বলছে, শুনছো শায়না? হ্যাঁ, আমার কাজ শেষ। তোমার কেনাকাটা হয়েছে? ছেলে কই? ওই পেছনের দোকানটা দাঁড়ালো একটু। ছটির জন্য দই ফুচকা কিনা কি যেন নেবে, ওরা ভালো বানায় নাকি। ও, তুমি তোমার জুতা নিয়েছো? না, আমারটা পরে নেব। আব্বুর জন্য যে জুতোটা দেখেছিলাম গতবার, সাইজ পাইনি, ওটার সাইজ এসেছে দেখলাম, তাই ওটা নিয়ে নিলাম আজকে। আব্বুর সকালে হাঁটতে যেতে সমস্যা হচ্ছে কদিন ধরে, আমারটা পরে নিলেও চলবে। ওটা নিয়েছো ভালো কথা, কিন্তু তোমারটা নিলেন না কেন? এখন নামার পথে কী নেবে চলো। তোমার ব্যাক পেইনটা বাড়ছে, ওটা জরুরি হয়ে গেছে। পরে পরে করে অনেক দিন হয়ে গেছে, এখনই নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে, নিয়ে নেব। তো পরিচয় করিয়ে দেবে না? এই কথা বলাতে শায়নার দৃষ্টি অটোমেটিকলি উঠে গেল নীলার দিকে। ওর চোখ ভর্তি তখনও পানি। অবাক ব্যাপার হলো, নীলা কিন্তু জিজ্ঞেস করলো না যে ও কাঁদছে কেন বা চোখে পানি কেন, এমন কিছু। সে শুধু মৃদু হেসে বলল, হ্যালো, আমি নীলা। আপনি নিশ্চয়ই শায়না? শুনেছি আপনার কথা আমার হাজব্যান্ডের কাছে বেশ কয়েকবার। শায়নার ঠোঁট কেঁপে উঠল, কিছু বলতে পারল না, উঠে দাঁড়াবার শক্তিটাও পাচ্ছে না। নীলা যেন বুঝলো ওর অবস্থাটা, একটু সিরিয়াস হয়ে এবার জিজ্ঞাসা করলো, আপনার কি আরও কোনো কাজ আছে এখানে, নাকি ফিরবেন এখন? আমরা কি আপনাকে কোথাও নামিয়ে দিতে পারি, নাকি গাড়ি আছে সাথে? শায়না চেয়েই আছে নীলার দিকে। নীলাকে দেখে একটুও মনে হচ্ছে না যে বিন্দুমাত্র কোনো বিদ্রুপ বা খোঁচা আছে ওর গলায়। শায়না দেখলো রোহান আলতো করে নীলার বাহু স্পর্শ করে কিছু একটা ইশারা করলো। না চাইতেও রোহানের ইশারা অনুসরণ করে নিজের চেয়ারের পেছন দিকে তাকালো শায়না, আর তারপরেই জমে গেল নিজের জায়গায়। ওর ঠিক পেছনের টেবিলে তিনজন মানুষ বসা। তাদের তিনজনের দৃষ্টি এখন ওদের তিনজনের দিকে, যেমন ওদের দৃষ্টি তাদের দিকে। মানুষ তিনজন হলেন শায়নার বাবা মা এবং বড় ভাই। শায়নার বড় ভাইয়ের দিকে চেয়ে রোহান বলল, আমি কলটা এবার কাটছি, আশা করি কোনো ভুল বোঝাবুঝির সুযোগ নেই। তার মানে ওদের পুরো কথোপকথন শুনেছে শায়নার বড় ভাই। শায়না এতক্ষণ খেয়ালই করেনি যে রোহানের কানে ব্লুটুথ। এতটাই উত্তেজিত ছিল যে আজকের এই সাক্ষাৎটা নিয়ে। ভিড় আর হৈচৈয়ের মধ্যে কথা এক টেবিল থেকে আরেক টেবিলে স্পষ্টভাবে শোনা নাও যেতে পারে, সেই জন্য ফোনে কানেক্টেড ছিল রোহানের সাথে ওর ভাই। স্তব্ধ হয়ে গেল শায়না, হাত পা ঠান্ডা হয়ে আসছে ওর। টের পেল একটু আগে যে মনে হচ্ছিল আশেপাশের সকলকে রোহানকে দোষী ভাবতে হচ্ছে ওর কারণে, রোহান আদতে তেমন কোনো বিপদে ছিল না। নীলা আসবেও জানতো, এও জানতো যে শায়নার পরিবারও আছে, এজন্যই শান্ত ছিল ওভাবে। কয়েকটা নীরব মুহূর্তের পরে মুখ খুলল রোহান, সরি মিস শায়না, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আপনাকে যেহেতু কোনোভাবেই বোঝাতে পারছিলাম না আমি, তাই আমাকে আপনার ফ্যামিলিতে যোগাযোগ করতেই হয়েছে। আমি চাকরি ছেড়ে দিলে অন্য এক জায়গায় চাকরি পেয়ে যাব নিশ্চয়ই, কিন্তু আপনার পাগলামি না কমলে সারা জীবন তো আমার পক্ষে পালিয়ে বেড়ানো সম্ভব না।
আর আপনারও মুভ অন করাটা খুব জরুরি। তাই চলে যেতে গিয়েও ফিরে দাঁড়ালো রোহান। মিস শায়না, একটু আগে বলছিলাম যে আপনি এতটাও ছোট নন যে বাস্তবের জ্ঞান থাকবে না আপনার। এখন বলছি আপনি এতটাও বড় হয়ে যাননি যে নিজেকে শুধরে নিতে পারবেন না। আপনার সামনে বিরাট লম্বা জীবন। এটা জীবনের একটা ছোট্ট ফেজ মাত্র। সামান্য ভুল, ক্ষমার অযোগ্য এমন কোনো অপরাধ আপনি করে ফেলেননি যে এখান থেকে ফেরার কোনো পথ নেই। স্বাভাবিক হন, একটু অন্যভাবে দেখুন। আপনার জন্য যে পথ নির্ধারিত, ঠিক সেই পথের খোঁজ পেয়ে যাবেন। সাজিয়ে নিন নিজের মতো। আর আপনি সব কিছুই মনে রাখবেন না। আপনার জন্য শুভকামনা থাকবে সবসময়। আসছি। বলা বাহুল্য, শায়নার অ্যাপয়েন্টমেন্টের সময় অফিসে দেওয়া তথ্যের মধ্যেই এমার্জেন্সিতে যোগাযোগ পরিবারের কার সাথে করতে হবে এগুলো দেওয়া ছিল। তাই রোহানের জন্য ওর পরিবারে যোগাযোগ করাটা কঠিন কিছুই ছিল না। এই মুহূর্তে শায়নার মা, বাবা, ভাই অপার বিষয় নিয়ে চেয়ে আছে নিজেদের মেয়ের দিকে। যা ওনারা দেখলেন এবং নিজ কানে শুনলেন, তা কি মেয়ের পাগলামি বলবেন, নাকি মেয়ের অধঃপতন, নাকি যুগের দোষ, সেটাই ভেবে চলছেন স্তম্ভিত হয়ে। ওনাদের চারজনকে ওভাবে রেখে নীলা আর রোহান ভদ্রতার সূচক সালাম দিয়ে এবং সংক্ষিপ্তভাবে বিদায় নিয়ে এগিয়ে গেল নিজেদের গন্তব্যের দিকে। এই চারজনের এখন বেশ কিছু বোঝাপড়া বাকি নিজেদের সঙ্গে, এবং সেখানে বাইরের কারো উপস্থিতি বাঞ্ছনীয় নয়। কিছু কিছু ক্ষেত্রে পরিবারের কাছেই থাকে সব ক্ষতের প্রলেপ আর সব সমস্যার সমাধান। নীলা আর রোহান শুধু এতটুকু আশা করতে পারে যে শায়নার পরিবার ওর ক্ষেত্রে সঠিক কোনো সিদ্ধান্তই নেবে ওর পাশে থেকে, এবং এমন কিছু করবে না যাতে ওর পরবর্তী জীবনে আরও গভীর ক্ষতের সৃষ্টি হয়। ওর মনের ভুল পথের দিশা বদলে সঠিক পথ খুঁজে পেতে সাহায্য করবে। কিন্তু সেখানে আর নীলা বা রোহানের কিছু করার নেই। এটা এখন একান্তই শায়নাদের পারিবারিক ব্যাপার। দুজন ওরা যখন একা হলো, নীলা প্রশ্ন করলো হালকা চালে, কি গো, এত সুন্দর একটা মেয়েকে কাঁদিয়ে রেখে আসতে মনটাতে একটু একটু কষ্ট মনে হচ্ছে না গো? রোহান হাসলো, যা কিছু চকচক করে তাই কি শোনা হয়? মনের মানুষ মনে হলেই কি সে মনের মানুষ হয়? আমাকে নিয়ে যা ভেবেছে মেয়েটা তা ভুল ছিল। কষ্ট হচ্ছে না, তবে খারাপ লাগছে এটা ভেবে। ফ্যামিলি যা জানলো তারপর মেয়েটার সাথে কি ট্রিটমেন্ট হয়। আচ্ছা, সত্যি করে বলেন তো মিস্টার রোহান আহমেদ, একটুখানি হলেও কি শায়নার প্রতি আপনি দুর্বল হননি? চোখের তারায় কৌতুক নীলার। তবুও রোহান বুঝলো এই কৌতুকে লুকানো বিপদ সংকেত। সিদ্ধান্ত নিল সিরিয়াসলি প্রশ্নটার উত্তর দেবার। আলতো করে কাঁধ জড়িয়ে ধরল নীলার, বলল, মাই ডিয়ার ওয়াইফ, তোমার নিশ্চয়ই মনে আছে বিয়ের আগে সিগারেট খেতাম আমি। বিয়ের পরেও খেয়েছি তোমার বারণ সত্ত্বেও। ছেড়ে দিয়েছি তুমি প্রথমবার প্রেগনেন্ট হওয়ার পরই। কিন্তু তারপরেও বহু বছর পর্যন্ত আমার কিন্তু সিগারেটের ক্রেভিং ছিল। ঘ্রাণ পেলেই পাগল হয়ে উঠতাম। যে কোনো নিষিদ্ধ আকর্ষণও ঠিক সেই রকমই। এই আকর্ষণ থাকবেই, নানান ফর্মে, নানান জায়গায়, নানানভাবে। কিন্তু তার মানে এই না যে থাকলেই তার উপর হামলে পড়তে হবে। আমি দুর্বল হয়েছি কি হই নাই সেটার চাইতেও জরুরি হলো এটা যে আমার জন্য ক্ষতিকর, আমাদের জন্য ক্ষতিকর, সেই জ্ঞানটুকু আমার আছে। অ্যান্ড দ্যাটস অল দ্য ম্যাটার্স। তবে হ্যাঁ, আমি আশা করব এটা নিয়ে আর ফার্দার খোঁজাখুঁজি তুমি করবে না। যা হয়নি সেটাকে সমস্যা বানিয়ে আমাদের জীবনে কমপ্লিকেটেড করার কোনো দরকার আছে কি না আমার জানা নেই। এমনিতেই এই বিষয়টা যথেষ্ট ভুগিয়েছে আমাকে। আর তিতা করো না প্লিজ। হাসলো নীলা, না আর দরকার নেই। কিন্তু তার মানে তুমি এটাও ভেবো না ডার্লিং যে আমি তো আমাকে চোখে চোখে রাখবো না। তোমার উপর নজর আমার সবসময়ই থাকবে। হাসলো রোহানও। আই নো মহারানী, মাই সুইট হার্ট, ট্রাস্ট মি, আই নো। সমাপ্ত। গল্পটাকে সত্যিকারের সামাজিকভাবে তুলে ধরা কিছু বাস্তবতা বলা হয়েছে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।